এখন আলোচনা করব বাফার দ্রবণ এবং বাফার দ্রবণ চেনার কৌশল, বাফার দ্রবণ সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে, যে সমস্যাগুলো প্রত্যেক বছর প্রত্যেকটি বোর্ডে অবশ্যই এসে থাকে। আসুন শুরু করি। প্রথমেই বাফার দ্রবণ কাকে বলে? দুর্বল অ্যাসিড ও তার লবণের যে মিশ্রণ, অথবা দুর্বল ক্ষার ও তার লবণের যে মিশ্রণে সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ মান অর্থাৎ মিশ্রণের পিএইচ মান অপরিবর্তিত থাকে, তাকে বা ওই মিশ্র দ্রবণকে বাফার দ্রবণ বলে। সংজ্ঞা অনুসারে বাফার দ্রবণ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে অম্লীয় বাফার আর একটি হচ্ছে ক্ষারীয় বাফার। আসুন বাফার দ্রবণ দেখি। প্রথমে আসি আমরা অম্লীয় বাফার। অম্লীয় বাফার হচ্ছে দুর্বল অম্ল বা অ্যাসিড এবং তার লবণের মিশ্রণ, এটা হচ্ছে আমাদের অম্লীয় বাফার। আরেকটি হচ্ছে দ্বিতীয়টি ক্ষারীয় বাফার। এটা হবে দুর্বল ক্ষার, তার সাথে তার লবণের মিশ্রণ। প্রথমটির একটি উদাহরণ যদি আমরা চিন্তা করি, দুর্বল অম্ল হিসেবে ধরেন আমরা দিলাম অ্যাসিটিক অ্যাসিড আর এর লবণ হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। আর ক্ষারীয় বাফারের একটা উদাহরণ হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটা দুর্বল ক্ষার, আর অ্যামোনিয়াম ক্লোরাইড তার লবণ, এর যদি মিশ্রণ করি তাহলে এটা হবে ক্ষারীয় বাফার। এইভাবে উভয় বাফার দ্রবণের বেশ অনেক উদাহরণ আছে। আসুন এখন আমরা দেখি এই বাফার দ্রবণগুলো কিভাবে তৈরি করা যায়। বাফার দ্রবণ তৈরি বা প্রস্তুত করার কৌশল। আমরা এখানে চারটা কৌশল আলোচনা করব। প্রথম কৌশল হলো কৌশল 1, এটা হবে অম্লীয় বাফারের। অম্লীয় বাফারের জন্য সেটা হলো আমরা মৃদু অ্যাসিড নিলাম বা অম্ল, তার সাথে সরাসরি তার লবণের মিশ্রণ করব। তার লবণের মিশ্রণ এটা করলে আমার কি তৈরি হবে? একটি অম্লীয় বাফার তৈরি হবে। কৌশল নাম্বার 2, এটাও অম্লীয় বাফার। সেই হিসেবে আমরা কি করব? দুর্বল অম্ল, দুর্বল বা মৃদু অম্ল, তার সাথে তীব্র ক্ষার, এই দুটো যখন আমরা একসাথে দিব, অম্ল আর ক্ষার বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এটা যদি আমার কি থাকে, লিমিটিং বিক্রিয়ক হিসেবে দেই, অর্থাৎ পরিমাণে অল্প দেই, তুলনামূলক লিমিটিং বিক্রিয়ক যা শেষ হয়ে যাবে। তাহলে এখানে কি তৈরি হবে?
এই মৃদু অম্লের সাথে তীব্র ক্ষার বিক্রিয়া করবে, করে তীব্র ক্ষার শেষ হয়ে যাবে আর মৃদু অম্লটা অবশিষ্ট থাকবে। এটা কিন্তু অবশিষ্ট থাকবে। এই অবশিষ্ট অ্যাসিড এই অম্লের সাথে ক্ষারের বিক্রিয়ায় যে লবণটা তৈরি হবে, এই লবণের সাথে কি করবে? অম্লীয় বাফার তৈরি করবে। এখানে তার সাথে থাকলো পানি। আসুন এর একটা উদাহরণ দেখি। মৃদু অম্ল ফর্মিক অ্যাসিড নিলাম 12 মিলিলিটার 0.1 মোলার। এর সাথে তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, এটা থাকলো 7 মিলিলিটার 0.1 মোলার। এরা যখন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে স্বাভাবিকভাবে এখানে সোডিয়াম অ্যাসিটেট লবণ তৈরি করবে, সোডিয়াম ফরমেট, আর তার সাথে পানি তৈরি করবে। এখন এটার ঘনমাত্রা যত, এখানে ঘনমাত্রা তত। তার মানে এর হিসাবটা আমরা একটু আয়তন দিয়ে করতে পারি সাময়িক। এখানে এই দুটো 1:1 অনুপাতে বিক্রিয়া করছে, যার কারণে আমরা বলতে পারি যে পরিমাণ অ্যাসিড ওই পরিমাণ ক্ষারের সাথে, অথবা যে পরিমাণ ক্ষার ওই পরিমাণ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে। আসুন এদের ঘনমাত্রা দুটো সমান, অথবা আয়তন দিয়ে হিসাব করা যায়। তো এটা 1:1 অনুপাতে বিক্রিয়া হওয়ার কারণে এখানে 7 মিলিলিটার তীব্র ক্ষার এখান থেকে 7 মিলিলিটার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 7 মিলিলিটার কি করবে? লবণ তৈরি করবে। যখন এটা তৈরি করবে এই 7 মিলিলিটারের, তাহলে আমরা এখান থেকে অবশিষ্ট থাকবে কত? এটা ছিল প্রাথমিক বা প্রারম্ভিক, আর এটা হলো অবশিষ্ট। এখানে কত মিলিলিটার থাকবে? 7 মিলিলিটার। আর এখানে কত হয়ে যাবে? 0। অনুভাবে এখানে তৈরি হবে, সরি এটা 5 মিলিলিটার হবে। হ্যাঁ, এখানে 7 মিলিলিটার 0.1 মোলার লবণ তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম এইভাবে অম্লীয় বাফার তৈরি করা সম্ভব। একইভাবে আমরা আরেকটা দেখি প্রসেস। 3 নম্বর প্রসেস যেটা, এটা হবে ক্ষারীয় বাফারের জন্য আমি দিলাম। এটা মৃদু ক্ষারের সাথে সরাসরি তার লবণ দিব। যেমন মৃদু ক্ষার হিসেবে আমরা ধরেন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তার সাথে তার লবণ দিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণটা ক্ষারীয় বাফার করবে। 4 নম্বর প্রসেস হিসেবে থাকবে, এটাও ক্ষারীয় বাফার। এটা 2 নম্বর প্রসেসের মতোই থাকবে। মৃদু ক্ষার যোগ এই তীব্র অম্ল, এদের বিক্রিয়া কি তৈরি হবে? লবণ যোগ পানি। এই 2 নম্বর প্রসেসের মতো এখানে একটা উদাহরণ সেট করা যায়। মৃদু ক্ষার হিসেবে আমরা যেমন নিয়েছিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তীব্র অ্যাসিড হিসেবে নিলাম ধরেন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এর লবণটা কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড আর যোগ পানি। এখন খেয়াল করি, আমরা এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম 20 মিলিলিটার 0.1 মোলার, এটা দিলাম 12 মিলিলিটার 0.1 মোলার। যেহেতু ঘনমাত্রা এখানে সমান, অর্থাৎ আমরা এটার হিসাবটা আয়তন দিয়ে করতে পারি। এটাও 1:1 অনুপাতে বিক্রিয়া করছে, যার কারণে আমাদের এই 12 মিলিলিটার HCl এখান থেকে 12 মিলিলিটারকে কি করবে? মাইনাস করে দেবে। 12 মিলিলিটার কি করবে? মাইনাস করবে। অবশিষ্ট থাকবে কত? 8 মিলিলিটার 0.1 মোলার, আর এটার মান কত হয়ে যাবে? 0। এখন এই 8 মিলিলিটার আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে, পাশাপাশি এখানে 12 মিলিলিটার কি হবে? 0.1 মোলার হিসেবে এই লবণটা থাকবে, তৈরি হবে। তাহলে এই তৈরি 12 মিলিলিটার
0.1 মোলার অ্যামোনিয়াম ক্লোরাইড 8 মিলিলিটার 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি করবে, ক্ষারীয় বাফার তৈরি করবে। আর একটি বিশেষ প্রকৃতির প্রসেস আছে যেটি অম্লীয় বাফার করে, একটা বিশেষ প্রসেস। যেমন আমি এইখানে বিশেষ প্রসেস হিসেবে এদিকে লিখছি 5 বিশেষ প্রক্রিয়া, এটা জানা বা মনে রাখার সুবিধার্থে। দ্বিক্ষারীয় অম্লের দুটি লবণের মিশ্রণে অম্লীয় বাফার তৈরি হয়। অম্লীয় বাফার তৈরি হয়। বন্ধুরা, আমরা দেখলাম বাফার দ্রবণ কি, আর বাফার দ্রবণের প্রকারভেদ এবং এই বাফার মিশ্রণ বা বাফার দ্রবণ তৈরি করার কৌশল। আসুন এবার আমরা জানি যে বাফার দ্রবণের বৈশিষ্ট্য কয়েকটি। 1 নম্বর বৈশিষ্ট্য হলো বাফার মিশ্রণে অবশ্যই দুর্বল অ্যাসিড বা ক্ষারের সাথে তার লবণ থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য, প্রত্যেকটি বাফার দ্রবণ এর সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। 3, প্রত্যেকটা বাফারের সুনির্দিষ্ট একটি পিএইচ মান থাকবে। 4, এই পিএইচ এর মান, বাফার মিশ্রণের পিএইচ এর মান দুর্বল অ্যাসিডের পিকে এর মানের কাছাকাছি হবে, খুব দূরত্বের হবে না। এরপরে অনুরূপভাবে ক্ষারীয় বাফারের ক্ষেত্রে পিওএইচ এর মান দুর্বল অ্যাসিডের পিকেবি এর মানের সমান অথবা তার কাছাকাছি হবে। অর্থাৎ আমি বলছিলাম 4 নম্বর বৈশিষ্ট্য বা 5 নম্বর হিসেবে যেটা ছিল, অম্লীয় বাফারের পিএইচ কি হবে, কাছাকাছি যেটা আছে, কাছাকাছি কি পিকেএ এই মানের কাছাকাছি হবে অথবা সমান হবে, কাছাকাছি অথবা সমান থাকবে। আর ক্ষারীয় বাফারের ক্ষেত্রে পিওএইচ এর মান কি হবে, পিকেবি এর কাছাকাছি বা সমান থাকবে। যদি এর থেকে অনেক বেশি, কম অথবা বেশি হয় তাহলে অম্লীয় বা বাফার দ্রবণ সঠিকভাবে কাজ করবে না। তো অম্লীয় বাফারের ক্ষেত্রে এই পিকে এর মান, পিএইচ এর মান কতটুকু কাছাকাছি থাকতে পারে, +-1, অর্থাৎ পিকে এর মানের থেকে হয় 1 বেশি হতে পারে সর্বোচ্চ, অথবা 1 কম হতে পারে। অনুরূপভাবে ক্ষারীয় বাফারের ক্ষেত্রে এই পিওএইচ এর মান এই পিকেবি এর তুলনায় 1 একক পরিমাণ বেশি হতে পারে অথবা কম হতে পারে। এই রেঞ্জের বাইরে যদি যায় তাহলে সেটি আর বাফার দ্রবণ হিসেবে তেমন কোনো কাজ করবে না, অর্থাৎ তার বাফার ক্ষমতা, বাফার বৈশিষ্ট্যটি হারিয়ে ফেলবে। এখন আমরা দেখব বাফার ক্রিয়া। বাফার মিশ্রণ যে বৈশিষ্ট্য বা যে ধর্মের কারণে সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার যোগ করলেও পিএইচ এর মান পরিবর্তনে বাধা দেয়, তাকে বাফার ক্রিয়া বলে। এরপর আসবে বাফার ক্ষমতা। বাফার ক্ষমতা হচ্ছে কোন একটি বাফার দ্রবণে যে পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে বাফারের মান, বাফার পিএইচ এর মান 1 একক পরিবর্তন হবে, তাকে বাফার ক্ষমতা বলে। এরপরে আমাদের আসবে বাফার রেঞ্জ। বাফার রেঞ্জ হচ্ছে কোন একটি বাফার মিশ্রণের যে পিএইচ সীমার মধ্যে সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড বা ক্ষার যোগ করলেও
বাফার দ্রবণে বাফার ক্রিয়া অক্ষুণ্ণ থাকে অথবা বাফার হিসেবে সঠিকভাবে কাজ করতে পারে, তাকে বাফার রেঞ্জ বলে। বাফার দ্রবণের পিএইচ বের করার জন্য হেসেলবার্গ-হেন্ডারসন সমীকরণকে ব্যবহার করা হয়। আসুন এখন আমরা একটি অম্লীয় বাফারের ক্ষেত্রে এই হেসেলবার্গ-হেন্ডারসন সমীকরণটি দেখি। এই হেসেলবার্গ-হেন্ডারসন সমীকরণ প্রতিপাদন করার জন্য হেসেলবার্গ-হেন্ডারসন সমীকরণ অবশ্যই এটা অম্লীয় বাফারের ক্ষেত্রে। হেসেলবার্গ-হেন্ডারসন সমীকরণের আলোচনায় প্রথমে আমরা একটি অম্লীয় বাফারের ধরে নেই অম্লীয় বাফার দ্রবণ, যেমন HCCO এদের যে লবণ আছে এর মিশ্রণে উভয়ে নিম্নরূপে আয়নিত হয়। নিম্নরূপে আয়নিত হয়। প্রথমে আমরা এইখানে আলোচনার সুবিধার জন্য তার লবণটাকে দিয়ে নিলাম। শেষে আমরা এখানে কি করলাম, অ্যাসিডটাকে দিয়ে নিলাম। যেহেতু এই অ্যাসিডটা দুর্বল অ্যাসিড, তাই আংশিকভাবে বিয়োজিত হবে। বিয়োজিত হয়ে এই ফরমেট আয়ন তার সাথে কি করবে, H+ আয়ন তৈরি করবে। তো এটা যদি খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়, তার মানে এই বিক্রিয়ায় আমাদের এই যে মৃদু অ্যাসিডের কনজুগেট যে ক্ষারটা আছে, এই ক্ষার সমান আমরা কি করতে পারি, এই লবণকে বলতে পারি। তাহলে যদি এটা বলতে পারি তাহলে আমাদের কি দাঁড়ায়, মিশ্রণে আমাদের কি থাকছে, অ্যাসিড থাকবে, তারপরে হাইড্রোজেন আয়ন থাকবে, সোডিয়াম আয়ন থাকবে ও লবণ বা অনুবন্ধী ক্ষার। এটি থাকবে। ঠিক আছে, আমাদের এই চারটা জিনিস থাকে। এখন এই যে বিক্রিয়াটা আমাদের আছে, এটা যদি একটি উভমুখী বিক্রিয়া, তাহলে এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থায় এর বিয়োজন ধ্রুবক কে এর সমান আমরা কি লিখতে পাই, C+, তার সাথে কে থাকবে H+, এবং নিচে থাকবে কে, অ্যাসিডের ঘনমাত্রা। এটা আমাদের থাকে। এটাকে আমরা যদি একটু সাজিয়ে নেই, সাজিয়ে নিয়ে আমরা এখান থেকে কি পাই, Ka গুণন, আমাদের এখান থেকে এটা আমরা পাচ্ছি। এখন আমরা তো প্রথমে বলে নিয়েছি, যেহেতু এটা মৃদু অ্যাসিড খুবই অল্প পরিমাণে আয়নিত হচ্ছে, আর এই লবণটা কি তীব্র বা তড়িৎ বিশ্লেষক হিসেবে কাজ করে, তাই এটা সম্পূর্ণরূপে আয়নিত হয়। সম্পূর্ণরূপে আয়নিত প্রচুর পরিমাণে এখানে কি করে, এই কনজুগেট ক্ষারের আয়নটা তৈরি করে। যে কনজুগেট ক্ষার আর অ্যাসিড থেকে যেটা আসে সেটা পরিমাণ খুবই অল্প, তাই আমরা বলতে পারি এই মিশ্রণে শুধুমাত্র এই কয়টা আছে, লবণ বা অনুবন্ধী ক্ষার হিসেবে এই আয়ন, তার পরিবর্তে আমরা এই লবণটাকে বলতে পারি। এখন সেখান থেকে আমরা এই সমীকরণটাকে পেলাম। এই সমীকরণের উভয় পাশে যদি আমরা মাইনাস লগ নেই, কি লগ নেই, মাইনাস লগ নিয়ে পাচ্ছি মাইনাস লগ কে এ প্লাস দিয়ে আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস লগ, উপরে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, অম্ল বা অ্যাসিড, আর নিচে এটা লিখতে পারি লবণ।
ঠিক আছে। এরপরে এখান থেকে সুতরাং আমরা একটা জিনিস পাচ্ছি, দেখেন খেয়াল করে, মাইনাস লগ এইচ প্লাস মানে কি টি এইচ ইকুয়াল মাইনাস লগ কে এ মানে কি পি কে এ, আর এখানে লগ আছে, এই লবণটাকে উপরে এবং অম্লটাকে যদি আমরা নিচে দিয়ে দিই তাহলে এই মাইনাস চিহ্নটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, লগ উপরে লবণ আর নিচে হলো অম্ল। বন্ধুরা এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণটি হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের জন্য হেসেলবার্গ হেন্ডারসন সমীকরণ। এই সমীকরণের সাহায্যে খুব সহজে আমরা কি করতে পারি, যদি এই কে এর মান জানা থাকে আর মিশ্রণে থাকা লবণ এবং অবশিষ্ট অম্ল বা অম্লের পরিমাণ যদি আমাদের জানা থাকে, তাহলে এই অম্লীয় বাফারের পিএইচ এর মান এটা দিয়ে কি করতে পারবো, বের করতে পারবো। অনুরূপভাবে আমরা যদি এখন একটা ক্ষারীয় বাফার নেই, ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে হেসেলবার্গ হেন্ডারসন সমীকরণের জন্য আমরা প্রথমে এখানে ক্ষারীয় বাফারের ক্ষেত্রে হেসেলবার্গ হেন্ডারসন সমীকরণ, হেন্ডারসন সমীকরণ, এটির প্রমাণে প্রথমে আমরা কি করি, ধরি ক্ষারীয় বাফার যেমন দুর্বল অক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও তার লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড মিশ্রণে উভয়ে নিম্নরূপে আয়নিত হয়। আয়নিত হয় কিভাবে, আমরা এখানের অনুরূপ ভাবে দিলাম, প্রথমে লবণটা দিলাম, লবণটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাই শতভাগ আয়নিত হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করে। এরপরে আমরা দুর্বল ক্ষারটা দিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটি যেহেতু দুর্বল তাই আংশিক আয়নিত হবে হয়ে অ্যামোনিয়াম আয়ন অল্প পরিমাণে এবং তার সাথে হাইড্রোক্সিল আয়ন তৈরি করবে। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, যেহেতু এটা দুর্বল আর এখান থেকে খুবই কম পরিমাণে অ্যামোনিয়াম আয়ন আসে, আর এই অ্যাসিড থেকে বা ক্ষার থেকে আসা অ্যামোনিয়াম আয়নের পরিমাণ যেহেতু খুবই কম, তাই আমরা এই মিশ্রণের ক্ষেত্রে বলতে পারি এখানে যে অ্যামোনিয়াম আয়নটা আছে তা মূলত এই লবণের সমান। তার সমান, লবণের সমান, ঠিক আছে। তাই এখান থেকে আগে নোট করে রাখলাম, অনুবন্ধী অম্ল অ্যামোনিয়াম আয়ন প্রায় লবণের সমান। এখান থেকে এই যে দুর্বল ক্ষারটা আছে, এই ক্ষারের ক্ষেত্রে একটা বিয়োজন ধ্রুবক পাবো, কেবি সমান কি লেখা যাবে, অ্যামোনিয়াম আয়ন হাইড্রোক্সিল আয়ন আর নিচে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই দ্রবণ মানে সমীকরণটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে পাচ্ছি কেবি গুণন উপরে চলে যাচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর নিচে আসতেছে অ্যামোনিয়াম আয়ন। এই সমীকরণের উভয় পাশে যদি আমরা আবার কি করি, মাইনাস লগ নেই, তাহলে আমরা পাচ্ছি মাইনাস লগ কে বি, এখানে আমি প্লাস চিহ্ন দিলাম, মাইনাস দেই, মাইনাস লগ উপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিচে অ্যামোনিয়াম, মাইনাস লগ ও এইচ সমান কি লেখা যায়, পি ও এইচ, আর মাইনাস লগ কে বি সমান লেখা যায় পি কে বি, আর এই অ্যামোনিয়াম আয়ন উপরে আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কে নিচে দিয়ে আমরা লিখতে পারি এটা প্লাস লগ
উপরে চলে যাবে লবণ আর নিচে চলে আসবে ক্ষার। এই সমীকরণের সাহায্যে আমরা একটি ক্ষারীয় বাফার দ্রবণের পিওএইচ ক্যালকুলেশন করতে পারি। এখন এই পিওএইচ এর পরিবর্তে যদি আমরা পিএইচ লিখি তাহলে কি লেখা যায়? মাইনাস এখানে 14 আসে, সরি 14 মাইনাস পিএইচ সমান কি? পিকেবি প্লাস লব, উপরে আসতেছে লবণ, নিচে ক্ষার। এইখান থেকে আমরা পিএইচ সমান লিখতে পারি 14 মাইনাস পিকেবি মাইনাস লব, উপরে লবণ, নিচে ক্ষার। আমাদের এই সমীকরণের সাহায্যেও এটা দিয়ে বের করলে প্রথমে আমাদের কি আসবে? পিওএইচ বের হবে, আর এটা দিয়ে করলে আমাদের আসবে পিএইচ। উভয় সমীকরণের সাহায্যে আমরা মানগুলো কি করতে পারি? বের করে নিতে পারি। আসুন এবার আমরা কিছু গাণিতিক সমস্যা সলভ করি। সমস্যা 1, 200 মিলিলিটার 0.1 মোলার ফর্মিক অ্যাসিড ও 0.1 মোলার, এটা দিলাম আমি 150 মিলিলিটার সোডিয়াম ফরমেট এর মিশ্রণের পিএইচ কত? এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা, সেম পরিমাণই দিলাম, মিশ্রণের H+ এর মান কত? এটা একটা সমস্যা হতে পারে। আবার 3 নম্বর, এই মানটা দিয়ে আমরা দেখেন সলভ করতেছি, POH ইকুয়াল কত হবে? এই তিনটা মান আমরা এখন বের করে দেখব। তো এই ক্ষেত্রে এই যে তিনটা সমস্যা আমরা এখানে দিয়েছি, তিনটা সমস্যাতেই এই যে দুর্বল অ্যাসিড আছে, এই দুর্বল অ্যাসিডের Ka এর মান 1.8 10 ইনভার্স 4। ঠিক আছে, এটা দেওয়া থাকে প্রশ্নে, না থাকলে এই মুখস্থ অ্যাসিড বা দুর্বল অ্যাসিড যেগুলো আমরা চিনি তার মান থেকে কাজ করতে হবে। তাহলে এই তিনটা সমস্যা যে আছে, উদ্দীপক বলতে গেলে আমার একটাই, প্রশ্নগুলো আমার এখানে চেঞ্জ হয়ে গেছে। তা আসলে এই উত্তরগুলো খুবই সহজ। তো প্রথমে আমরা খেয়াল করি, এখানে এটা মৃদু অ্যাসিড দেওয়া আছে, এটা তার কি? তার লবণ। যদি মৃদু অ্যাসিডের সাথে তার লবণের মিশ্রণের কথা বলেছে, তার মানে এটা নিশ্চিতভাবে অম্লীয় বাফার। এটা নিশ্চিতভাবে অম্লীয় বাফার। যেহেতু এটা নিশ্চিতভাবে অম্লীয় বাফার, তাই এর সমাধানও খুব সহজ হবে, খুব সহজে পেয়ে যাবেন। তো সমাধান, প্রথমে আমি 1 নম্বরের সমাধানে গেলাম। তো একটা জিনিস আমরা অবশ্যই মেনটেন করবো, সেটা হলো এই ধরনের গাণিতিক সমস্যায় অ্যাসিড থাক, ক্ষার থাক, লবণ থাক, কমন একটা রুল আমরা করে দিতে পারি, সেটা হলো তাদের আগে মোল সংখ্যা বের করে নেওয়া। তো মোল সংখ্যা, এই অ্যাসিডের মোল সংখ্যা কত হবে? মোল সংখ্যা সমান আমাদের নরমালি N ইকুয়াল সূত্র হলো SB/1000। তাহলে এইখানে S এর মান কত? 0.1, আর V এর মান কত? 200, নিচে 1000। এই যে মানটা আছে 0.02 মোল। একইভাবে আমরা লবণের মোল সংখ্যাটা বের করে নেই, 0.1 ইন্টু 150, নিচে 1000, 0.015 মোল। যেহেতু মৃদু অ্যাসিডের সাথে তার লবণ আছে, অম্লীয় বাফার, তাই আমরা পিএইচ নির্ণয়ের জন্য অম্লীয় বাফারের ক্ষেত্রে লিখি, জানা আছে
পিএইচ সমান পিকেএ প্লাস লব, উপরে লবণ নিচে অম্ল। পিকে সমান লেখা যায় মাইনাস লব কে এ, লব এখানে লবণ আছে, লবণ হিসেবে কে, সোডিয়াম ফরমেট, এর মোল সংখ্যার মান আমরা বসায় দিতে পারি। মোল সংখ্যা 0.015 আর অম্লের মোল সংখ্যা 0.02 মাইনাস লব কে এর মান কত 1.8 10 ইনভার্স 4 প্লাস লব 0.015 0.02। সুতরাং এখান থেকে আমাদের পিএইচ এর মান আসছে 3.62। এই যে আমরা বাফার দ্রবণটা নিয়েছি, এর পিএইচ এর মান আমরা পেয়ে গেলাম। এটা ছিল আমাদের 1 নম্বর সমস্যার সমাধান। এখন আমরা আসি 2 নম্বর প্রশ্নে যেটা আছে, এর বলছে H+ এর মান, মিশ্রণের H+, নট অ্যাসিডের H+, মিশ্রণের H+। তাই আমরা মিশ্রণের H+ যদি বের করতে যাই, প্রথমে আমাদের সিমিলার ভাবে কি করতে হবে, আগে পিএইচ এর মান বের করতে হবে। পিএইচ এর মান বের করার পরে আমরা এই পিএইচ সমান আবার কি লিখতে পারি, মাইনাস লব H+, বা H+ ইকুয়াল, তাহলে এটা কয় নম্বর সমান, 2 নম্বর। এটা সমান আমার কি লেখা যায়, এনটি লব। দেখেন এখানে কি আসে, এনটি লব, লব দিয়ে মাইনাস 3.62 সমান কত আসে 0.00024। আমরা অ্যান্সার পেয়ে গেলাম এই যে 2 নম্বর সমস্যার সমাধানের জন্য। এখান থেকে আমরা পাচ্ছি যে অ্যাসিড বা তার লবণের মিশ্রণে H+ এর ঘনমাত্রা হবে 0.00024 মোলার। তাহলে এটা পেয়ে গেলাম। আবার যদি আমাদের কি হয় 3 নম্বর সমস্যায় যাই, 3 নম্বর সমস্যায় গেলে আমরা এই উপরের হিসাবগুলোর মতো বরাবর করে আনবো, করে এসে আমাদের নরমালি পিএইচ এবং পিওএইচ এর যে সম্পর্ক সমীকরণ আছে সেটা বসিয়ে দিলেই হবে। বা আমরা এখান থেকে কি লিখতে পারি, 14 মাইনাস পিওএইচ ইকুয়াল 3.62, এটা সমান এটা লিখতেই পারি। বা এখান থেকে পিওএইচ ইকুয়াল কত আসে, 14 মাইনাস 10.38, এটা আমাদের পিওএইচ চলে আসলো। আমরা এখন দেখব মৃদু অম্লের সাথে তীব্র ক্ষারের মিশ্রণে বাফার হবে কি হবে না, হলে এই সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেটা। মৃদু অম্ল তীব্র ক্ষার, এই টপিক থেকে আমরা কথা বলবো। এই সংক্রান্ত গাণিতিক সমস্যা 1, 200 মিলিলিটার 0.2 মোলার ফর্মিক অ্যাসিড ও 150 মিলিলিটার 0.18 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এর মিশ্রণে পিএইচ কত, এটা বের করতে হবে। 2 নম্বর, ধরেন আমরা সুবিধার জন্য এই মানগুলো এগুলোই রাখলাম। এখানে প্রশ্ন দিলাম H+ কত, H+ এর মোলার ঘনমাত্রা কত। 3 নম্বর, এই মানগুলোই থাকছে, অ্যাসিড আর ক্ষারের পরিমাণ ওটাই থাকলো, কিন্তু এখানে দিয়ে দিলাম OH- এর ঘনমাত্রা কত। 4 নম্বর, এই মানগুলোই দিয়ে পিওএইচ এর কত, ঠিক আছে। আবার আরেকটা বলা যায় যে এদের প্রকৃতি কি, সেটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে, সেটাও করা যায়।
প্রকৃতি বিশ্লেষণ করো। এই যে 5টা প্রবলেম দিয়েছি আমরা, এই 5টা প্রবলেমকে কিভাবে সহজে সমাধান করা যায় আমরা সেটা আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, এই যে লিখে দিলাম সমাধান। প্রথম কি কাজ করব, আমাদের যে অ্যাসিড দেওয়া আছে তার সাথে যে ক্ষার দেওয়া আছে, এই অ্যাসিড এবং ক্ষারের মোল সংখ্যা বের করব। মোল সংখ্যা বের করার জন্য আমাদের সহজ ফর্মুলা n = Hv/1000, যে কোনো অ্যাসিড ক্ষার যৌগের দ্রবণ তার মোল সংখ্যা বের করার। তো এখানে মানগুলো বসিয়ে দেন। এস এর মান কত আছে, এক্ষেত্রে অ্যাসিডের 0.2 আর ভি এর মান আছে 200। ফর্মুলার 1000 দিয়ে দিলাম, 0.04 মোল। এটা আমাদের কি অ্যাসিড। এখন আমরা একটু ক্ষারটা দেখি। ক্ষারের ক্ষেত্রে এস এর মান কত, 0.18, এর সাথে আয়তন হলো 150, 0.027 মোল। ঠিক আছে, অ্যাসিড আর ক্ষারের মোল সংখ্যা আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের করণীয় কি, করণীয় হলো এদের মধ্যে প্রশমন বিক্রিয়াটা দেব। প্রশমন বিক্রিয়া, এইটাই হলো মজার জায়গা। আর এই প্রসেসটা আমরা এই অধ্যায়ে অ্যাপ্লাই করতে পারি, তারপর দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায়ে অ্যাপ্লাই করতে পারি। প্রশমন বিক্রিয়া হিসেবে এখানে কি দিলাম, ফর্মিক অ্যাসিড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ফরমেট যোগ পানি, এটা আমাদের তৈরি হয়। ঠিক আছে, এখন এই বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, এটা সমতা করে নিলাম, সমতা করে দেখতে পাচ্ছি এটা 1:1 অনুপাতে বিক্রিয়া করে, 1:1 অনুপাতে বিক্রিয়া করছে। অর্থাৎ যতটুকু অ্যাসিড ততটুকু ক্ষারকে পূর্ণ প্রশমিত করে লবণ এবং পানি তৈরি করে, লবণও ওই 1 মোল পরিমাণে তৈরি হচ্ছে। এখান থেকে আমরা যেটা সিদ্ধান্ত নেই, এখন আমরা প্রথমে লিখে দেব প্রারম্ভিক মোল সংখ্যা। প্রারম্ভিক মোল, অ্যাসিডের কত মোল আছে, 0.04 মোল। ক্ষার কত আছে, 0.027 মোল। লবণও 0, পানিও 0। এরপরে পরিবর্তন, বিক্রিয়া যখন শুরু হয়ে গেল, বিক্রিয়া শুরু হয়ে গেলে বিক্রিয়ক অ্যাসিড এবং ক্ষার দুটোই কমতে থাকবে। তো কমার ক্ষেত্রে যার পরিমাণ কম সেই তো লিমিটিং বিক্রিয়ক হয়। তো এখানে কম কোনটা আছে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড, এই মানটা কম, ছোট, তাই এটা কি হবে, শেষ হয়ে যাবে। শেষ যুক্ত হবে, এই অ্যাসিড থেকে সম পরিমাণ বের করে নিয়ে যাবে। তাই আমরা লিখতে পারি -0.027। এই মাইনাসটা দিয়েছি হ্রাস পাওয়ার স্বার্থে, হ্রাস পায়। এটা হ্রাস বোঝাতে মাইনাস দেওয়া আছে, এখানেও -0.027 সম পরিমাণে আমার এদিকে কি হয়, উৎপন্ন হয়। এটা হলো বৃদ্ধি, প্লাস চিহ্ন বৃদ্ধির জন্য দেওয়া আছে। তো বিক্রিয়া যখন চললো, বিক্রিয়া একসময় শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে অবশিষ্ট কারা থাকবে, অবশিষ্ট। তাহলে এইটা থেকে যদি আমরা এটাকে কি করে মাইনাস করে দিই, এই মাইনাসটা বোঝানো বিয়োগ করে দিই, বিয়োগ করে আমরা কত পাবো, 0.04 - 0.027, 0.013 মোল। তো এই যে বিয়োগের যে বিষয়টা আছে, এই বিয়োগের বিষয়টা আমরা ক্যালকুলেটরে করে সরাসরি এখানে মানটা বসিয়ে দিই। ঠিক আছে, 0.013 মোল। এই তীব্র ক্ষার কি হয়েছে, শেষ, এটা থেকে এটা বাদ দিলে এটা পুরোটা শেষ হয়ে যায়। লবণ থাকে আমাদের কত, 0.027 মোল। পানি থাকে কত, 0.027। এখন আমরা খেয়াল করি, যেহেতু এই মিশ্রণে মৃদু অম্ল 0.013 মোল অবশিষ্ট আছে, যা উৎপন্ন যে লবণটা আছে সোডিয়াম ফরমেটের সাথে মিশে কি তৈরি করবে, বাফার তৈরি করছে। যেহেতু মিশ্রণে 0.013
মোল দুর্বল অম্ল অবশিষ্ট আছে, যা 0.027 মোল এই সোডিয়াম ফরমেট লবণের সাথে অম্লীয় বাফার তৈরি করে। তাহলে আমরা এই আলোচনা থেকে এইটুকু বুঝলাম, মৃদু অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়ায় তীব্র ক্ষার যদি লিমিটিং বিক্রিয়ক হয় অর্থাৎ শেষ হয়ে যায়, শেষ হয়ে গেলে এই মিশ্রণ কি হবে, অম্লীয় প্রকৃতির বাফার তৈরি করবে। আর এই অম্লীয় বাফার দ্রবণের পিএইচ মান বের করা খুবই সহজ, এটা আমরা জানি। এই সংক্রান্ত যে কাজটুকু আছে সেটাকে আমরা যদি এই সাইডে এই জায়গাটুকুতে করে দেখাই তাহলেই হয়ে যাবে। তো দেখি, আমাদের জানা আছে পিএইচ সমান মাইনাস লগ কে এ প্লাস লগ উপরে লবণ আর নিচে হচ্ছে অম্ল, মাইনাস লগ কে এর মান কত 1.8 10 ইনভার্স 4 আর এখানে লগ, একটা জিনিস খেয়াল করি, এই যে লবণের জায়গায় লবণের মোল সংখ্যাটাকে বসিয়ে দেব 0.027 আর অম্লের জায়গায় এই যে অবশিষ্ট অম্লটা আছে এই মানটাকে বসিয়ে দেব, তাহলে মান 0.06। এই যে আমরা পিএইচ পেয়ে গেলাম, ঠিক আছে। এইভাবে আমাদের 1 নম্বর সমস্যাটা সমাধান হয়ে গেল। বাফার কি না এটাও যাচাই করলাম, আবার পিএইচ মানও বের হয়ে গেল। এই পিএইচ মান থেকে এখন আমরা যদি 2 নম্বর সমস্যাটাকে সমাধান করতে চাই, 1 নম্বর শেষ, এখন যদি আমরা এই 2 নম্বর ধরি, 2 নম্বরের জন্য এই ধরনের উদ্দীপক থেকে এইভাবেই সমাধান করে আসতে হবে। প্রথমে আমাদের এরকম কি করতে হবে, পিএইচ এর মান বের করতে হবে। পিএইচ এর মান বের করার পরে আমরা তো জানি, আবার জানা আছে H প্লাস ইকুয়াল কি এন্টি লগ মাইনাস পিএইচ, তাহলে এন্টি লগ পিএইচ এর মান কত 4.06 0.0000087, এটা অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তাহলে আমরা কি পেয়ে গেলাম, H প্লাসও পেয়ে গেলাম 2 নম্বর। এখন H প্লাস যখন বের হয়ে যায়, H প্লাস বের করার পরে আমরা যদি 3 নম্বরের সমস্যাটা সমাধান করতে চাই, 3 নম্বর সমস্যা সমাধান করতে গেলে আমাদের এই পিএইচ থেকে পিওএইচ বের করে নিতে পারি, তার মানে এই যে 4 নম্বর সমস্যার সমাধান হয়ে গেল। তারপরে সেটাকে এন্টি লগ করে বের করতে পারি, অথবা আমরা তো জানি আবার OH মাইনাস এটা সমান কি লেখা যায় 10 ইনভার্স 14 বাই H প্লাসের যে ঘনমাত্রা আছে। এই সমীকরণটাকে যদি মান আমরা এখন বসাই দিই তাহলে OH পেয়ে যাব। আর POH যদি বের করতে যাই, অর্থাৎ 4 নম্বর সমস্যা বের করতে চাই, তাহলে তো এই যে PH এর মান বের হয়েছে, এখান থেকে আমরা কি জানি POH সমান 14 মাইনাস PH, এটা তো আমরা জানি। তাহলে 14 থেকে এই PH এর মানটা বাদ দিলে আমাদের কি আসবে, 4 নম্বর সমস্যার সমাধান হয়ে যাবে। আর 5 নম্বর সমস্যার সমাধান অলরেডি আমাদের হয়ে গেছে। এই যে বলেছি অম্লীয় বাফার তৈরি করবে, অম্লীয় প্রকৃতির বাফার, এটাই 5 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে আমরা এইভাবে এই প্রশ্নগুলো কি করতে পারি, সহজ সমাধান করতে পারি। সকলেই আমরা বাসায় এগুলো চেষ্টা করব। আর প্রত্যেকটা বোর্ডে
এরকম কোনো না কোনো একটা আসে, বিশেষ করে এই 1 নম্বর প্রশ্নটা বেশি আসে। এখন আমরা একটি গাণিতিক সমস্যা দেখব। 200 মিলিলিটার 0.1 মোলার ফর্মিক অ্যাসিড দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে মিশ্রণের পিএইচ ইকুয়াল 3.9 হবে। এটা একটা সমস্যা। এ ধরনের আরেকটা সমস্যা, এটাকে আমরা 1 দিলাম আর এটাকে 2 দিলাম। 200 মিলিলিটার 0.1 মোলার ফর্মিক অ্যাসিড দ্রবণে কতটুকু বলতে এটা ধরেন মিলিলিটারে, 0.15 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে মিশ্রণের, অবশ্যই এটা বাফার মিশ্রণের পিএইচ ইকুয়াল 3.9 হবে। উপরে এটা বাফার মিশ্রণ। এই দুটো প্রশ্ন এখন আমরা সলভ করব। তো আসি প্রথমেই সহজ সমাধান আমরা কিভাবে করতে পারি একটু দেখি। সমাধানের প্রথমেই আমরা যে কাজটা করব, এক নম্বরটার যখন সমাধান করতে যাব তখন ধরি x গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে, এটা আমরা ধরে নিলাম। এরপরের কাজ যেটা, সেটা আমরা নরমালি আগে মোল সংখ্যা বের করে নেব, দেন বিক্রিয়া করে ধারাবাহিকভাবে এগিয়ে যাব। ঠিক আছে? তো আসুন সমাধানে যাই। জানা আছে মোল সংখ্যা n, কার ক্ষেত্রে? এটা অ্যাসিডের ক্ষেত্রে। সমান কি হবে? SV 1000, এখানে S এর মান হচ্ছে 0.1 আর V এর মান হচ্ছে 200, নিচে দিলাম 1000, 0.02 মোল। একইভাবে আমাদের যে এখানে ক্ষার দিয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা এটার ক্ষেত্রে মোল সংখ্যা ইকুয়াল কি জানি? W/M। তাহলে W/ যখন M দিয়েছে, W এর মান এখানে কত? এই যে ধরে নিয়েছি x গ্রাম, এটা হলো আমার W। x/M হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের 40, 0.025 x মোল। তো যেহেতু এগুলো বাফার দ্রবণ, দুটি বলা আছে কি বাফার দ্রবণ, তাই আমরা এখানে এইভাবে হিসাব করব। প্রথমত প্রশমন বিক্রিয়া কি? ফর্মিক অ্যাসিড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে 1:1 অনুপাতে এবং 1 মোলার কি করবে? সোডিয়াম ফরমেট তৈরি করবে, তার সাথে পানি তৈরি হবে। তো এখানে প্রথমে আমরা কি আসবো? প্রারম্ভিক মোল সংখ্যা। অ্যাসিডের ক্ষেত্রে আছে কত? 0.02 মোল। আর ক্ষারের ক্ষেত্রে 0.025 x, এটাও 0 হবে, এটাও 0 হবে। ঠিক আছে? এরপরে আমরা যাব পরিবর্তন।
যেহেতু এটা বাফার দ্রবণ তৈরি করবে, তার মানে এই সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে, শেষ হয়ে যাবে। যেহেতু শেষ হয়ে যাবে, ওটাকে মাইনাস করে দিই, 0.025x, এখানে 0.025x, আর এখানে হবে 0.025x। যেহেতু এগুলা উৎপন্ন হবে, তাই এগুলোর মান হলো প্লাসে, আর এই বিক্রিয়গুলো যেহেতু চলে যাবে, তাই মাইনাস, মানে হ্রাস পাবে। তাহলে অবশিষ্ট হিসেবে কি থাকবে, 0.02 মাইনাস 0.025x, আর এটা মান আসবে 0, আর এখানে চলে আসবে 0.025x, এবং এটা 0.025x। এত গ্রাম আমাদের এখানে থাকছে। এখন আমাদের অবশিষ্ট অ্যাসিডের মান এটা, এবং লবণের মোল সংখ্যা হলো এটা। জানা আছে অম্লীয় বাফারের pH সমান মাইনাস log Ka প্লাস log, এখানে কি আসবে, লবণ, আর এখানে বসবে অম্ল, বা pH এর মান আমাদের কত দেওয়া আছে, 3.9। এই যে মানটা, এই মানটাকে আমরা এখানে বসালাম 3.9। তারপরে ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে Ka এর মান হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁵, এটা বসিয়ে দিলাম, প্লাস লগ, এই যে লবণ আছে, লবণের মোল সংখ্যা কত, 0.025x, আর অম্ল আছে আমাদের কতটুকু, এই অম্লটুকু অবশিষ্ট আছে, সেই মানটা আমার এখানে বুঝে যাবে, 0.025 মাইনাস 0.025x, বা এখানে 3.9 ইকুয়াল, সরি এখানে এই মানটা ভুল গেছে, এটা 4, 3.74 প্লাস log 0.025x, 0.02 মাইনাস 0.025x, বা এখান থেকে আমরা log 0.025x, 0.0 মাইনাস 0.025x সমান কি লিখতে পারি, এই মানটা থেকে এটাকে বিয়োগ করলে কত আসে, 0.16, বা 0.025x নিচে হলো 0.02 মাইনাস 0.025x ইকুয়াল কি হয়, এই লগ এদিকে গেলে হয় এন্টি লগ মানে 10 টু দি পাওয়ার, এই মানটা চলে আসবে, ঠিক আছে, 0.16, যেটা সমান 1.45, এটা আসে। তো এখন 0.025x equal 0.02 into 1.45 minus 0.025x into 1.45, ঠিক আছে, বা এই যে এই মানটা এদিকে আসে কি হবে, যোগ হয়ে যাবে, এখান থেকে যদি x কে নেই, তাহলে x সমান লেখা যায় 0.02 into 1.45, আর নিচে আসবে 0.025 যোগ 0.036, এই মানটাকে ক্যালকুলেশন করলে দেখেন আমরা একবারে উত্তর পেয়ে যাচ্ছি, 0.48 গ্রাম। এটি আমাদের অ্যান্সার।
0.48 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যদি এই দ্রবণে যোগ করে দেওয়া যায়, তাহলে আমাদের দ্রবণের পিএইচ এর মান আসবে বাফার দ্রবণের 3.9। এটা গেল আমাদের 1 নম্বর যে এখানে গাণিতিক সমস্যাটা দেখতে পাচ্ছি সেটার সমাধান। এরপরে আমরা আসবো 2 নম্বরে যে গাণিতিক সমস্যাটা আছে এটার সমাধান করতে। ঠিক আছে, এটার সমাধান কিছুটা 1 নম্বরের মতোই হবে। এইখানে এসে শুধু কাজ করতে হবে, এই জায়গাটাকে পরিবর্তন করতে হবে। এখানে ধরতে হবে যে x মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে। যখন আমি এটা বলবো, ধরি x মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে, সেক্ষেত্রে আমাদের এইখানে ক্যালকুলেশনটা এরকম দাঁড়াবে। এখানে s এর মান কত? 0.15, আর v হচ্ছে x বসিয়ে দিলাম, নিচে হলো 1000, 1.5 ইন্টু 10 ইনভার্স 4 মোল, এর সাথে x আছে, এই এক্সট্রা গুণ, এত মোল কি থাকছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা প্রারম্ভিক মোল হিসেবে তাহলে কি বসাতে পারি? 0.2 মোল। ক্ষারের কথা আছে 1.5 ইন্টু 10 ইনভার্স 4, এর সাথে কি x, লবণও 0, পানিও 0। এরপরে পরিবর্তন, যেহেতু এটা কি অম্লীয় একটা বাফার, অবশ্যই এটা কি বলা আছে? অম্লীয় বাফার, এই যে বাফার বলাই আছে, তাই অবশ্যই তাহলে এই তীব্র ক্ষারটা শেষ হয়ে যাবে। তীব্র ক্ষার শেষ হয়ে থাকবে কতটুকু? এটা শেষ হয়ে গেলে মানে কি এটা কমে যাবে, 1.5 ইন্টু 10 ইনভার্স 4x, এখান থেকে এটা চলে যাবে 1.5 ইন্টু 10 ইনভার্স 4x, এটা চলে যাবে। লবণ তৈরি হবে 1.5 10 ইনভার্স 4x, আর পানিও তৈরি হবে 1.5 ইন্টু 10 ইনভার্স 4x মোল, এটা তৈরি হবে। অবশিষ্ট থাকবে কত? তাহলে এই মানটা থেকে এই মানটা কি হবে? বাদ যাবে, 0.02 মাইনাস 1.5 10 ইনভার্স 4x, এটা থাকবে। আর ক্ষার 0, লবণ 1.5 10 ইনভার্স 4x পরিমাণ। একইভাবে এই পানিও কত? 1.5 ইন্টু 10 ইনভার্স 4x পরিমাণ। ঠিক আছে, এরপরে আমরা এই অম্লীয় বাফারের যে সমীকরণ আছে সেটাতে কাজ করতে পারি। অম্লীয় বাফারের ক্ষেত্রে বা অম্লীয় বাফারের পিএইচ সমান আমাদের কি জানা আছে? মাইনাস লগ কে এ প্লাস লগ উপরে লবণ নিচে অম্ল, বা পিএইচ এর মান 3.9, তারপরে মাইনাস লগ কে এর মান 1.8 10 ইনভার্স 4 প্লাস লগ, এখানে লবণের মূল সংখ্যা হচ্ছে 1.5 10 ইনভার্স 4x, আর অম্লের হচ্ছে 0.02 মাইনাস 1.5 ইন্টু 10 ইনভার্স 4x, এই মানটা, বা 3.9 ইকুয়াল 3.74 প্লাস লগ 1.5 10 ইনভার্স 4x, নিচে 0.2 মাইনাস 1.5 ইন্টু 10 ইনভার্স 4x, বা লগ 1.5 10 ইনভার্স 4x 0.202 মাইনাস 1.5 ইন্টু 10 ইনভার্স 4x, আর এই মানটা থেকে এই মানটা বিয়োগ করলে আসে 0.16, এই লগকে আমরা ওইদিকে পাঠিয়ে দেবো, এন্টি লগ হয়ে যাবে, তাহলে উপরে থাকবে 1.5 ইন্টু 10 ইনভার্স 4x, নিচে 0.02 মাইনাস
1.5 into 10 inverse 4x equal NP log করলে আমার 1.45 বা 1.5 10 inverse 4x equal 0.02 into 1.45 minus 1.5 into 10 inverse 4 x into 1.45 ঠিক আছে বা তো এই মানটা পুরোটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে x ইকুয়াল লিখতে পারি এটা 0.02 into 1.45 আর নিচে চলে আসবে 1.5 into 10 inverse 4 plus 1.5 10 inverse 4 into 1.45 এই জিনিসটা আসবে ওকে এটা থেকে আমরা যদি এখন ক্যালকুলেটরে দিয়ে দেই তাহলে একবারে মান চলে আসবে আমাদের 78 পয়েন্ট দ্যাট মিন্স 78.91 বা 9 মিলিলিটার এটা আমাদের অ্যান্সার আমরা দেখুন এর আগের সমাধানটাতেও আমরা এখানে প্রথমে ধরে নিয়েছিলাম যার কারণে আমাদের একবারে উত্তর চলে আসছে জাস্ট মাঝখানে আমরা এই মূল সংখ্যার কাজটা করে নিয়েছি আর এবার আমরা কাজ করেছি সুন্দর কতটুকু এই ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে সেই ঘনমাত্রা আয়তনটা আমরা ধরে নিয়েছি ওই আয়তনের মান আমাদের সরাসরি চলে আসছে 78.9 মিলিলিটার তাহলে এইভাবে আমরা কি করতে পারি গাণিতিক সমস্যাগুলো সলভ করতে পারি এরপরে এখন আমরা দেখব নির্দিষ্ট একটা পিএইচ মানের বাফার দ্রবণ তৈরি করতে গেলে দুর্বল অ্যাসিডকে তার লবণের সাথে কি অনুপাতে মিক্স করা লাগতে পারে অথবা একটি ক্ষারীয় বাফার তৈরি করতে গেলে নির্দিষ্ট পিএইচ মানের একটি ক্ষারীয় বাফার তৈরি করতে গেলে দুর্বল ক্ষারের সাথে কি অনুপাতে লবণকে তার দুর্বল ক্ষারের সাথে মিক্স করতে হবে এই ধরনের দুটো গাণিতিক সমস্যা আমরা দেখব প্রথমেই আমরা চলে আসি 1 নম্বর pH ইকুয়াল 3.9 মানের একটি অম্লীয় বাফার দ্রবণ তৈরি করতে কি অনুপাতে ও ফর্মিক অ্যাসিড ও তার লবণ সোডিয়াম ফরমেটকে মিশ্রিত করতে হবে এখানে কে এর মান হচ্ছে 1.8 10 ইনভার্স 4 আর 2 নম্বর হিসেবে থাকবে pH ইকুয়াল 8.5 মানের একটি ক্ষারীয় বাফার তৈরি করতে কি অনুপাতে বা কোন অনুপাতে কি বা কোন অনুপাতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও অ্যামোনিয়াম ক্লোরাইডকে মিশ্রিত করতে হবে এখন আমরা 1 নম্বর প্রশ্নটার সমাধান করব এই প্রশ্নটার সমাধান সহজেই করতে আমরা যে কাজটি করব সেটা দেখেন যেহেতু এটা বলছে অম্লীয় বাফার তাই আমরা বলবো যে জানা আছে
জানা আছে অম্লীয় বাফার দ্রবণের পিএইচ সমান মাইনাস লগ Ka প্লাস লগ, এখানে উপরে থাকে হলো লবণ আর নিচে থাকে অম্ল। এখান থেকে দেখেন আমাদের পিএইচ এর মান দেওয়া আছে 3.9, ঠিক আছে, ইকুয়াল মাইনাস লগ এই কে এর মান দেওয়া আছে 1.8 10 ইনভার্স 4 প্লাস লগ উপরে লবণ, লবণ বলতে কি Na আর নিচে অ্যাসিড, ঠিক আছে, বা মানগুলো বসিয়ে দেই আমরা, ইকুয়াল এটার মান হচ্ছে 3.74 প্লাস লগ প্রথমে উপরে লবণ নিচে অ্যাসিড, বা এখান থেকে আমরা একটু সাইড চেঞ্জ করে লিখতে পারি লগ উপরে লবণ নিচে অ্যাসিড সমান, এটা থেকে যদি এটা বাদ দেই তাহলে 3.9 মাইনাস 3.74 ইকুয়াল আসতেছে 0.16, বা আমরা এই লগটাকে ওইদিকে পাঠিয়ে দিব, পাঠিয়ে দিলেই মূলত আমাদের এখানে দেখেন লবণ অনুপাত অ্যাসিড কিন্তু চলে আসছে। প্রথমে এটার কি করা লাগবে, এন্টি লগ এর মান হচ্ছে 1.45, তাহলে এই যে আমরা মানটা পেলাম এটা সমান নিচে কি লেখা যায়, আমরা যদি নিচে এরকম 1 দেই তাহলে আমরা পেয়ে গেলাম এই যে লবণ আছে, লবণ অনুপাত অম্ল যেটা আছে এটার মান হবে 1.45 অনুপাত 1। এই অনুপাতে যদি আমরা কি করি, মিশ্রিত করি, তাহলে আমাদের যে 1 নম্বরের পিএইচ মানের বাফার দ্রবণ আছে সেটি আমরা পেয়ে যাব। একই ভাবে আমরা এই 2 নম্বর প্রশ্নটাকে সমাধান করতে পারি, সিমিলার, কোনো পার্থক্য হবে না, একটুখানি কাজ করতে হবে উপরে। এটা হলো 2 সমাধান, 2 নম্বর প্রশ্নের সমাধান এটা। প্রথমে আমাদের এই যে এখানে যে পিএইচ দেওয়া আছে আর এখানে বাফার দেওয়া আছে ক্ষারীয়, বাফারটা দেওয়া আছে ক্ষারীয়, তো ক্ষারীয় বাফারের পিএইচ মান দেওয়া আছে, আর আমাদের সহজ ফর্মুলা যেটা আছে সেটা হলো POH দিয়ে সমীকরণ। তো আসলে এটার ক্ষেত্রে আমরা সেই কাজটি কি করে নেই, তো জানা আছে POH ইকুয়াল কত, 14 মাইনাস PH, এখানে 14 মাইনাস 8.5 ইকুয়াল কত আসে 4.5, এটা কার মান আসে, পিএইচ এর মান। এখন ক্ষারীয় বাফারের ক্ষেত্রে আমরা কি জানি, POH সমান মাইনাস লগ KB প্লাস লগ উপরে হলো লবণ নিচে হলো ক্ষার, বা এটার মান কত আসছে 4.5 মাইনাস লগ KB এর মান হলো 1.8 10 ইনভার্স 5 প্লাস লগ লবণ বলতে অ্যামোনিয়াম ক্লোরাইড আর নিচে আসবে ক্ষার, ক্ষার বলতে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা আসবে আমাদের। তারপরে এখানে 4.5, এখান থেকে আমরা এই যে মানটা আছে এর মান সমান কত জানি 4.7 প্লাস দিয়ে আমরা লিখতে পারি লগ অ্যামোনিয়াম ক্লোরাইড নিচে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, বা আমাদের লগের টার্মটা এইদিকে নিয়ে আসে,
তাহলে এই মানটা থেকে যদি এই মানটাকে মাইনাস করে দেই তাহলে আমাদের কত আসে? 5 আসবে 2 মাইনাস 0.2 আসবে, মাইনাস 0.25। ঠিক আছে, এই মানটা আসলো। বা এখান থেকে আমরা লিখতে পারি 0.56। অতএব ক্ষারীয় বাফারের যে লবণ আছে, লবণকে তার হারের সাথে এই 0.56 অনুপাত 1, এই অনুপাতে যদি আমরা কি করে মিক্স করি তাহলে আমাদের এই 2 নম্বরের ক্ষারীয় বাফারের pH এর মান কত আসবে? 8.5। এখন আমরা আলোচনা করব কোন একটি বাফারে একটি নির্দিষ্ট পরিমাণ তীব্র অ্যাসিড যদি যোগ করি তাহলে pH এর কি পরিমাণ পরিবর্তন হতে পারে সেটি আমরা দেখব। পরিবর্তন হয় কি হয় না। 200 মিলিলিটার 0.15 মোলার অ্যাসিটিক অ্যাসিড ও 150 মিলিলিটার 0.16 মোলার অ্যাসিটেট বাফারের এর বাফার মিশ্রণে HCl কে যোগ করলে বাফারের pH পরিবর্তন কিরূপ হবে? এর গাণিতিক বিশ্লেষণ আমরা দেখব। এই প্রশ্নটা আমরা যখন সমাধান করতে যাচ্ছি, যেহেতু এইটা দেয়া আছে মৃদু অ্যাসিড, দুর্বল অ্যাসিড, আর এটা দেয়া আছে তার লবণ, তাহলে এই দুটার মিশ্রণ যখন আমরা করব তখন সেটা অবশ্যই বাফার হবে। এই বাফারের একটা নির্দিষ্ট একটা pH থাকবে। তখন এই নির্দিষ্ট pH এর বাফার দ্রবণে আমাদের এই 50 মিলিলিটার 0.5 মোলার HCl অর্থাৎ HCl এর তীব্র অ্যাসিডকে যদি যোগ করি তাহলে বাফারের একটা পরিবর্তন হতে পারে, সেটা যত সামান্যই হোক অথবা যত বেশি হোক। সেই পরিবর্তনটা কেমন হবে আমাদের এইখানে সেটাই আলোচনা করব। তো আসুন এই প্রশ্নটা সমাধানে প্রথমে আমাদের কাজ হবে যে বাফার দ্রবণটা দেয়া আছে তার pH এর মানটা আগে নির্ণয় করে নেওয়া। তো সেটা আমরা করছি। এখানে Ka ইকুয়াল 1.8 ইনটু 10 ইনভার্স 5, সেটা আমাদের দেয়াই থাকে। সমাধানে গেলে প্রথমে সমাধান হলো HCl যোগ করার পূর্বে এটা আমাদের একটা পার্ট থাকবে। ঠিক আছে, এটা আমাদের একটা পার্ট। তো HCl যোগ করার পূর্বে অম্লীয় বাফারের pH সেটা হিসাব করার জন্য আমরা অবশ্যই বরাবরের মতো কি করব, এই যে অ্যাসিডের মোল সংখ্যাটা বের করে নিব। তো অ্যাসিডের মোল সংখ্যা কত হবে? 200 গুণন 0.15 ভাগ হলো 3। এটা এখন আমাদের যে লবণটা আছে সল্ট, সল্টের ক্ষেত্রে কত আসে? 16। এই যে ঘনমাত্রা দেওয়া আছে 0.16 মোলার আর আয়তন দেওয়া ছিল 150, সেটা বসিয়ে দিয়ে 0.024 মোল। এখন আমরা দেখি অম্লীয় বাফারের pH সমান, অম্লীয় বাফারের pH সমান তো আমরা জানি মাইনাস লগ Ka প্লাস লগ লবণ আর নিচে হলো অম্ল। তাহলে pH সমান মাইনাস লগ, মানগুলো এখন আমরা বসিয়ে দেই। 1.8 10 ইনভার্স 5 লগ
এখানে লবণের মূল সংখ্যা আছে আমাদের কত 0.024 আর অ্যাসিডের মোল সংখ্যা 0.03 এটা। সুতরাং pH এর মান আসছে 4.65। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম HCl যোগ করার পূর্বে আমাদের যে অম্লীয় বাফারটা আছে তার pH মান হচ্ছে 4.65। এখন আসুন আমরা HCl যোগ করার পরে HCl এর এই মানটা আমরা একটু কমিয়ে দেই, কারণ এটাতে আমাদের হয়তো মানটা একটু বেশি আসবে। তো সেই ক্ষেত্রে আমরা পাই 20 গুণন 0.5/1000 সমান লেখা যায় 0.01 মোল। এটা থাকবে। এখন যখন এখানে কি করব, অম্লীয় বাফারে অ্যাসিড যোগ করা হয়, আমরা জানি অম্লীয় বাফারে অ্যাসিড যোগ করলে কি ঘটে, সেই অ্যাসিডের H+ অ্যাসিডের বাফারে থাকা যে কনজুগেট ক্ষার থাকে তার সাথে কি হয়, যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে অবিয়োজিত বা অ্যাসিড উৎপন্ন করে। দ্যাট মিন্স অ্যাসিডের ঘনমাত্রাকে কি করবে, বাড়িয়ে দেবে। আবার সেখানে কি হবে, এর পরিমাণটা কি পাবে, আলটিমেটলি ওই মিশ্র দ্রবণে যে অ্যাসিড কনজুগেট ক্ষারটা ছিল, যেটা লবণের ঘনমাত্রা ধরেছিলাম, তার পরিমাণটা কি হবে, কমে যাবে। এই জন্য এই কাজটিকে আমরা এক কথায় এইভাবে লিখব, অ্যাসিডের ঘনমাত্রা বৃদ্ধি পাবে, অ্যাসিড এর পরিমাণ বাড়বে। কত, আগে কত ছিল 0.03 মোল যোগ 0.01 মোল ইকুয়াল 0.04 মোল হয়ে যাবে। আর লবণের পরিমাণ বেড়ে হবে কত, সরি লবণের পরিমাণ কমে যাবে, কমে গিয়ে কতটুকু হবে 0.024 ছিল, এখান থেকে 0. এই যে অ্যাসিডের যেটা আছে এই পরিমাণ কি হবে, কমে যাবে। কমে গেলে এখান থেকে 0.014 মোল হবে। ঠিক আছে, তার মানে অ্যাসিড যোগ করার পরে যে মোল সংখ্যা আছে আমরা এই দুটো পেলাম। pH সমান মাইনাস লগ Ka প্লাস লগ, এখানে লবণ অম্ল, বা pH এর মান কত আসবে এটা যেহেতু আমরা বের করব, তাহলে মাইনাস লগ K এর মান হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁵ যোগ লগ লবণের পরিমাণ কোনটা আসবে, এটা 0.014, আর অম্লের পরিমাণ আসবে হলো এটা 0.04, 4.29, যেটা কি লেস দেন 4.65। HCl যোগ করার পূর্বে, তার মানে আমাদের HCl যোগ করলে pH এর মান কমে যাচ্ছে, যতটুকু পরিমাণে কমানোর চাইবে কমছে, অতএব pH হ্রাস পাবে। কতটুকু, 4.65 মাইনাস 4.29 ইকুয়াল আসছে 0.36। এই পরিমাণ pH হ্রাস পাবে। তো এইভাবে দেখেন, আমাদের অম্লীয় বাফারে যদি অ্যাসিড যোগ করি তাহলে pH এর মান হ্রাস পায়, যদি ক্ষার যোগ করি তাহলে pH এর মান বাড়বে। সেই ক্ষেত্রে সমাধানটা কি হবে, যখনই ক্ষার যোগ করব তখন অ্যাসিডের ঘনমাত্রা হ্রাস পাবে আর লবণের ঘনমাত্রাটা বৃদ্ধি পাবে, এখানে মান বসাতে হবে। আমরা এখন আলোচনা করব অম্লীয় বাফার দ্রবণের pH পরিবর্তনের বাধা দেওয়ার কৌশল, অর্থাৎ অম্লীয় বাফার দ্রবণে সামান্য অ্যাসিড অথবা সামান্য ক্ষার যোগ করলে কিভাবে বাফার দ্রবণের pH অপরিবর্তিত থাকে সেটা আলোচনা করব।
অম্লীয় বাফার দ্রবণে সামান্য তীব্র অম্ল বা ক্ষার যোগ করলে পিএইচ অপরিবর্তিত থাকার কৌশল। আমরা লিখে নেই অম্লীয় বাফার ধরে একটি অম্লীয় বাফার যেমন ফর্মিক অ্যাসিড ও তার লবণ সোডিয়াম ফরমেট নিম্নরূপে আয়নিত হয়। প্রথমে আমরা এখানে সোডিয়াম ফরমেট ফর্মিক অ্যাসিড, এটা যেহেতু দুর্বল অ্যাসিড তাই আংশিকভাবে আয়নিত হয় হয়ে ফরমেট আয়ন আর H+ তৈরি করে। দুর্বল অ্যাসিড তাই দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তারপরে সোডিয়াম ফরমেট, এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য তাই শতভাগ আয়নিত হয় হয়ে ফরমেট আয়ন আর সোডিয়াম আয়ন দেয়। তাহলে এই দুটা জিনিস দেখলাম। অতএব মিশ্রণে এই অ্যাসিড থাকবে, তারপরে ফরমেট আয়ন থাকবে, হাইড্রোজেন আয়ন থাকবে ও কিছু কি থাকবে, সোডিয়াম আয়ন বিদ্যমান। এখন এই দ্রবণে যদি আমরা কি করি, তীব্র অ্যাসিড দেই, তীব্র অ্যাসিড যদি আমরা যোগ করি তাহলে কি ঘটবে, বাফার দ্রবণে সামান্য তীব্র অ্যাসিড যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড হইতে পারে, নাইট্রিক অ্যাসিড হইতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে, যোগ করে যোগ করা হলে অ্যাসিড হতে আগত এই যোগ করা অ্যাসিড থেকে আগত H+ আয়ন বাফার দ্রবণে থাকা, মিশ্রণে থাকা এই যে ফরমেট আয়নটা আছে এর সাথে কি করবে, যুক্ত হবে। যুক্ত হয়ে অবিয়োজিত দুর্বল তৈরি করবে। যা দুর্বল হয়
দুর্বল হয় কি থাকবে, অবিয়োজিত থাকবে। অর্থাৎ বিক্রিয়াটা কি দাঁড়াচ্ছে, এখানে আমার আগে থেকে দ্রবণে আছে কে, আমি যোগ করেছি এইচ প্লাস দ্রবণের এই ফরমেট আয়নের সাথে যুক্ত হয়ে কি তৈরি করলো, অবিয়োজিত দুর্বল অ্যাসিড তৈরি করলো। এটা আমি লিখে দিলাম অবিয়োজিত। ঠিক আছে, আর এইভাবেই যোগ করা অম্ল প্রশমিত হবে এবং বাফারের পিএইচ অপরিবর্তিত থাকে। এটা হলো আমাদের অম্ল যোগ করলে এই ঘটনা ঘটে। এটা হলো আমাদের অম্লীয় বাফার দ্রবণে অম্ল যোগ করলে এইভাবে পিএইচ অপরিবর্তিত থাকে, তার ব্যাখ্যা। এখন আমরা দেখব অম্লীয় বাফার দ্রবণে ক্ষার যোগ করলে কি ঘটে। তীব্র ক্ষার যোগ, ক্ষার মানে কি, সেখান থেকে হাইড্রোক্সিল আয়ন আসবে। তাহলে আগের কথা মতো আমরা বলতে পারি বাফার দ্রবণে সামান্য তীব্র ক্ষার, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। তীব্র ক্ষার যোগ করলে ক্ষার হতে হবে তো, ওএইচ মাইনাস আয়ন দ্রবণের এইচ প্লাস আয়নের সাথে এইচ প্লাস আয়নের সাথে যুক্ত হয়ে সুষম পানির অণু তৈরি করে। এতে মিশ্রণে এইচ প্লাসের ঘাটতি তৈরি হয় এবং এই ঘাটতি পূরণ করতে দুর্বল অ্যাসিড বিয়োজিত হয়। ঠিক আছে, এই যে এইভাবে বিয়োজিত হলো, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কিভাবে দেখাতে পারি, যোগ করা ও এইচ বিক্রিয়া করছে কার সাথে, এইচ প্লাস বিক্রিয়া করে কি তৈরি করলো, পানি। আর এই পানির ঘাটতি পূরণ করার জন্য আবার মৃদু অ্যাসিড কি হলো, বিয়োজিত হলো, হয়ে ফরমেট আয়ন প্লাস এইচ প্লাস তৈরি করলো। এভাবেই যোগ করা ক্ষার, এভাবে যোগ করা ক্ষার কি হবে, প্রশমিত হবে এবং মিশ্রণের পিএইচ অপরিবর্তিত রাখবে।
তাহলে এই কথাটুকু আমরা নিচে যদি লিখে দেই তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হয়ে গেল। এখন আসেন, এই যে আলোচনাটা আমরা করলাম, এই আলোচনা থেকে যে কোনো অম্লীয় বাফারের ব্যাখ্যা আপনারা দিতে পারবেন, যে কোনো অম্লীয় বাফার। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? প্রথমে সেটা যে অম্লীয় বাফার এটা প্রমাণ করে নিতে হবে, যেটা অধিকাংশ সময় গতেই থাকে। তো আপনারা মিশ্রণের ক্ষেত্রে উদ্দীপকে যে অ্যাসিড থাকবে, অ্যাসিডের এই অ্যাসিডের জায়গায় ওইটা লিখবেন, যে লবণটা থাকবে লবণের জায়গায় সেটা লিখবেন, ঠিক আছে? বিক্রিয়াটাকে ওইভাবে পরিবর্তন করবেন, করে এই জায়গাগুলো কি হবে? পরিবর্তন হয়ে যাবে। এটা তো থাকবেই, এই জায়গাটা কি হবে? পরিবর্তন হবে, ঠিক আছে? এই যে এগুলো পরিবর্তন হলো। এই কটা কি হবে? পরিবর্তন হবে। হওয়ার পরে এই কথাগুলো তো এগুলোই থাকবে। তারপরে এসিড থেকে আগত H+, এখানে কোনো পরিবর্তন নাই, এই জায়গাটা পরিবর্তন হবে। এখানে ওই অ্যাসিড থেকে আগত অনুবন্ধী ক্ষারটাকে বসাবেন, যে অনুবন্ধী ক্ষার আসবে বসিয়ে দেবেন, হয়ে যাবে। তারপরে অনুবন্ধী মানে মূল যে দুর্বল অ্যাসিডটা আছে সেটাকে এখানে বসিয়ে দেবেন। আবার এখানে এসে এই জায়গাটা একটু পরিবর্তন হবে, এখানেও পরিবর্তন হবে। কিন্তু এই যে ভাষা আমি প্রয়োগ করেছি, এই ভাষার কোনো পরিবর্তন নাই। অনুরূপ ভাবে ক্ষারের ক্ষেত্রেও আপনাদের কি কি পরিবর্তন করতে হবে? এখানে আর কোনো পরিবর্তন নাই, পরিবর্তনের জায়গা শুধু এইটা, শুধু এটা পরিবর্তন হবে, ঠিক আছে? পরিবর্তন করে দিলে আপনার ওই প্রশ্নের উত্তর হয়ে যাবে। অর্থাৎ এ ধরনের একটা প্রশ্ন যদি আপনি সলভ করে ফেলেন, তাহলে আপনার সকল অম্লীয় বাফারের কৌশল আপনারা আলোচনা করতে পারবেন। আবার এটাকে আপনি কি করতে পারবেন? ক্ষারীয় বাফারের পিএইচ পরিবর্তনের কৌশল হিসেবে ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই অম্লের জায়গায় কি করতে হবে? আপনার ক্ষারীয় লিখতে হবে। অম্লের জায়গায় ক্ষারীয়, অম্লের জায়গায় ক্ষার বসাবেন, তাহলেই হয়ে যাবে। অম্লের জায়গায় ক্ষার। আসলে আমরা এবার দেখবো অম্লীয় বাফারের জায়গায় ক্ষারীয় বাফার। ক্ষারীয় বাফার দ্রবণে কিভাবে কাজ করা যায় দেখেন, আমি পরিবর্তন করছি। এখানে আমার কি দুর্বল ক্ষারটা চলে আসবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এখানে তার কি হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখানে অনুবন্ধী অ্যাসিড, এটা হয়ে যাবে OH মাইনাস, আর এটা ছিল তার লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা পরিবর্তন করে দিলাম। এখানে এই জায়গাগুলো পরিবর্তন দেখেন, ভাষার কোনো পরিবর্তন নেই আমার, খালি অম্লের জায়গায় ক্ষার, অনুবন্ধী ক্ষারের জায়গায় অনুবন্ধী অ্যাসিড, এইচ এর জায়গায় OH, ক্লোরাইড বিদ্যমান। এখন ক্ষারীয় বাফার যখন আমরা বলছি, তখন প্রথমে ক্ষার যোগ করব সুবিধার জন্য, তাহলে ভাষার আর কোনো কম বেশি হবে না। প্রথমে আমরা কি যোগ করব? ক্ষার যোগ করব, সামান্য তীব্র ক্ষার। ক্ষার হিসেবে যেগুলো থাকবে সেগুলো দিবেন, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি দিলেন। যোগ করা হলে যোগকৃত এখানে কি বলবেন? ক্ষার। H+ এর জায়গায় কি হবে? OH। মিশ্রণের এখানে আমরা কি হবে? অ্যামোনিয়াম আয়ন এর সাথে, মানে অনুবন্ধী যে অম্লটা আছে সেটার সাথে যুক্ত হয়ে এই দুর্বল কি করবে? অম্ল। এখানে দুর্বল ক্ষার আসবে, ক্ষার তৈরি করে, যা দুর্বল হয় অবিজিত থাকে, ঠিক আছে? তো বিক্রিয়ার জায়গায় এখানে আপনার কি হবে? বিক্রিয়াটা চেঞ্জ করে দেন, OH, আর এখানে অনুবন্ধী অম্ল হিসেবে কে ছিল?
অ্যামোনিয়াম আয়ন বিক্রিয়া করে কি তৈরি হয়ে গেল? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অবিয়োজিত থাকে। তো আমাদের দেখেন ভাষার কোনো পরিবর্তন নাই, জাস্ট অ্যাসিডের জায়গায় ক্ষার দিয়েছি, H প্লাসের জায়গায় OH মাইনাস দিয়েছি, অনুবন্ধী অম্লের জায়গায় অনুবন্ধী ক্ষারের জায়গায় অনুবন্ধী অম্ল দিয়েছি, আর কোনো পরিবর্তন নাই, ওটাই আছে। তাহলে যোগ করা অম্লের জায়গায় তাহলে এখানে কি বলবো? ক্ষার। ঠিক আছে। আর যেহেতু এটা ক্ষারীয় ব্যাপার, তাই পরে আমরা কি যোগ করবো? তীব্র ক্ষার যোগ দিয়ে দেখাবো। এখানে ক্ষার তাহলে সরি, এটা অম্ল ছিল, ক্ষার ছিল, অম্ল দিব, অম্ল। অম্ল থেকে আসবে কি? H প্লাস, সামান্য তীব্র অম্ল লিখলাম। অম্ল হিসেবে সাধারণত উদাহরণে যা থাকে HCl, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি তো থাকবে। তাহলে যোগ করলে এই অম্ল থেকে আগত কি হবে? এটা H প্লাস দ্রবণের কার সাথে? OH মাইনাসের সাথে কি করবে? যুক্ত হয়ে প্রথম পানির অণু তৈরি করবে। এই মিশ্রণের ফলে কি হবে? OH মাইনাস এর ঘাটতি তৈরি হবে। এই ঘাটতি পূরণ করতে আমাদের যে দুর্বল ক্ষারটা আছে সেটা কি হবে? বিয়োজিত হবে। দুর্বল ক্ষার কি হলো? বিয়োজিত হবে। বিয়োজিত হয়ে এই ঘাটতিটা পূরণ করবে। পরে বিক্রিয়াটার খালি এই যে এখানে পরিবর্তন দেখেন। এই ছিল আমাদের অম্লীয় বাফার এবং ক্ষারীয় বাফার দ্রবণের pH অপরিবর্তিত রাখার কৌশল।